আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জি আপা। আদ্রিকের বাবা বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেলে বললেন, আপা, আপনার কাছে আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। আমরা আশাবাদী আপনি আমাদের এই প্রস্তাবটা ফিরিয়ে দিবেন না। আমরা খুবই সাধারণ পরিবারের, আপনাদের মতো এত উচ্চ বিলাসবহুল অবস্থা আমাদের কোনো কালেই ছিল না, আর হওয়া সম্ভব না। তবু অনেক স্বপ্ন, ছেলেকে ভালো একটা লাইনে পড়িয়ে কিছু স্বপ্ন পূরণ করা। নাজমা বেগম ঠোঁট টেনে হেসে জবাব দিলেন, এমা ছি ছি ভাইজান, এসব আপনি কি বলছেন? আপনি বলুন কি প্রস্তাব। ভদ্রলোক কাচুমাচু করতে করতে বললেন, আসলে আপা, আমরা চাই পড়াশোনা শেষ করে আমাদের একমাত্র ছেলের জন্য রোজকে বউ করে নিতে। জানি আমাদের আবদারটা নিতান্তই তুচ্ছ আপনাদের কাছে, তবুও ছেলের মুখের দিকে চেয়ে একটা দুঃসাহসিক কথা বলে বসলাম। ভাইজান আপনি এভাবে কেন বলছেন? ধনী গরিব সবটাই তো আল্লাহর নিয়ামত। বলুন এখানে আমাদের কি হাত থাকে? আর বিয়ের কথা বললে বলবো ছেলে মেয়েরা যদি নিজেদের ইচ্ছে জীবন সঙ্গিনী বেছে নেয়, সেখানে আমাদের হস্তক্ষেপ করা বোকামো। আর রোজ আদ্রিক দুজনেই খুব ছোট, আর ওদের পড়াশোনা তো সবটাই বাকি। আগে পড়াশোনা শেষ করুক, তারপর আমরা একত্রিত হয়ে আমাদের মেয়ের সাথে আপনাদের ছেলের বিয়ে দিব। কথা দিলাম ভাইজান। ভদ্রলোক আনন্দে ফেটে পড়ে বললেন, অনেক অনেক ধন্যবাদ আপা, ছেলে তো আমাদের পাগল করে দিয়েছে প্রায়। সারাদিন টকবকে রোদ মিইয়ে পড়ে বিকেল থাকতে তারপর শুরু হয় ভ্যাপসা গরম, যাতে শরীর মন দুটোই বেশ খিটখিটে হয়ে থাকে। বেশ কয়েকদিন যাবৎ হীরের মনটা বেশ খারাপ হয়ে আছে। ভ্যাপসা গরমে তা যেন আরো কঠিন আকার নিয়েছে। তার মন বলে শাবাব ইদানিং কাল ব্যস্ত হয়ে পড়েছে। তাকে সকালের গুড মর্নিং আর রাতে গুড নাইট বলা ছাড়া বাড়তি কোনো কথা বলারই সময় পায় না। পাশাপাশি শুয়ে থেকেও কিসব আকাশ পাতাল হিসেব করতে করতে ঘুমোয় সে। হীর কথা শুরু করতে চাইলেও শাবাব হাতের ইশারায় চুপ থাকতে বলে। ইশারায় বোঝায় তার হিসেবে গোলমাল পেকে যাচ্ছে তার জন্য। হীর অভিমানে বালিশ ভিজিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। শাবাব সে কথা আন্দাজও করতে পারে না। সে তার হিসেব নিয়েই থাকে। শাবাবের এহেন আচরণে হীরের অভিমানের পাল্লা দিনকে দিন বাড়তেই থাকে। হীর গতকাল থেকে শাবাবের সাথে কথা বলছে না, অথচ শাবাব জানেই না আজ সকালে নাস্তার টেবিলে বসে হীরের শুকনো মুখখানা দেখে নাজমা বেগম কিছু একটা আন্দাজ করেছেন। হীরকে প্রশ্ন করায় হীর মলিন মুখে জবাব দিল, সব ঠিক আছে বড়মা। নাজমা বেগম হীরের জবাব পেয়ে পাল্টা প্রশ্ন করলেন না, তবে মনে মনে কিছু একটা আন্দাজ করে নিলেন। হীরের মন খারাপের সাথে তিনি আরও একটা পরিবর্তন লক্ষ্য করলেন, তবে সেটাও মনে মনেই রাখলেন। সময় বুঝে ছেলের কান টেনে জিজ্ঞেস করতে হবে। রাত 9:10। শাবাব ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলো। হাতের ব্যাগটা বিছানায় রেখে ইউনিফর্ম খুলতে খুলতে কথা চালাতে লাগলো। হীর ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। অন্যান্য দিন এমন সময় হীর সব কাজ ফেলে শাবাবের কাছে এসে উপস্থিত হলো। তার ইউনিফর্ম খুলতে সাহায্য করত। এক গ্লাস ঠান্ডা পানি শাবাবের জন্য রেডি রাখত। অতপর ফ্রেশ হওয়ার জন্য আলমারি থেকে জামা কাপড় বের করে দিত। তবে গত দুদিনে এসবের কিছুই করলো না। কিন্তু তবুও শাবাবের মাঝে কোনো পরিবর্তন নেই। হীর যে তার আশেপাশে কোথাও থাকে না, সে ব্যাপারে সে পুরোপুরি উদাসীন। হীরের বুক ফেটে কান্না পেল। একটা মানুষ আকস্মিক এতটা পরিবর্তন কি করে হতে পারে? হীরের চোখ টলমল করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল, যা দ্রুত মুছে নিয়ে অন্ধকার আকাশে মুখ তুলে তাকালো। সে কাঁদতে চায় না, তবুও যেন বারবার ঠোঁট কেঁপে কান্না আসে। মা, হীরকে একটু রুমে পাঠাও তো। শাবাব চেঁচিয়ে হীরকে রুমে পাঠানোর কথা নাজমা বেগম অবধি পৌঁছতেই তার জবাব এলো, ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখ, হীরপুরি রুমেই আছে। মায়ের জবাবে শাবাব শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। হাতের বড় গিফটের প্যাকেটটা আর হসপিটাল থেকে নিয়ে আসে তার রিপোর্টটা হীরের অগোচরেই লুকিয়ে ফেলল। অতপর আশেপাশে উকিঝুঁকি দিয়ে দেখে নিল হীর কোথায় আছে। ব্যালকনির দরজার কাছে এসে দাঁড়াতেই দেখল মনমরা হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে হীর। নিশ্চয়ই অভিমানে মুখ ভার করে আছে। শাবাব মনে মনে হেসে পেছন থেকে গিয়ে হীরের কোমর জড়িয়ে দাঁড়ালো। হীর চমকে উঠতেই শাবাব তাকে আর একটু কাঁপিয়ে তুলে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হীর কেঁপে উঠল। ভেতরে তোলপাড় শুরু হতেই তার অভিমানের ঢিবি গলে পড়তে লাগলো। কিন্তু সে তো এত
তার অভিমানের ঢিবি গলে পড়তে লাগলো। কিন্তু সে তো এত সহজে শাবাবকে ক্ষমা করবে না। তাই শাবাবকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রুমের ভিতরে চলে যেতে লাগলো। শাবাব আচমকা হীরের হাতে ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে পারল না। চমকে উঠে মুখটা হা করে নিল। হীরকে চলে যেতে দেখে ফের তাকে টেনে ধরে নিজের কাছে নিয়ে এলো। চোখ দুটো গোল গোল পাকিয়ে ঠোঁট কামড়ে ধরে ভাবুক কণ্ঠে বলল, মাই গুডনেস, রাগীবতী এত রেগে আছে? হীর চোখের মাঝে সূর্য এঁটে শাবাবের দিকে তাকালো। শাবাব ভয় পেয়ে ছেড়ে দিল হীরকে। মাথা চুলকে আমতা আমতা করতে করতে বলল, কয়েকটা দিন সত্যিই খুব বিজি ছিলাম হির পাখি, ট্রাস্ট মি। আমি তোমার থেকে কোনো সাফাই চেয়েছি? না মানে সাফাই তো চাওনি। তাহলে আমার কাছে কেন এসছো? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, বুঝেছো? রেগে আছো? রাগ? আর আমি কেন রাখবো? কিসের জন্য রাখবো? রাগ করার মতো কিছু করেছো তুমি? শাবাব মুখে হাত চেপে ইনোসেন্ট মুখ করে তাকালো। হীর পাখি হেব্বি রেগেছে। এখন যদি সে ভালো কথাও বলতে চায় তবে সে নির্ঘাত তার খুন করে ফেলবে। এর চেয়ে বেটার সে তার জন্য আনা সারপ্রাইজটা তাকে দিয়ে দিক। শাবাব দ্রুত ভেতরে গিয়ে ডক্টরের ফাইল থেকে রিপোর্টটা বের করে হীরের সামনে এসে দাঁড়ালো। হীর কপাল কুঁচকে শাবাবের কাণ্ড দেখছে। শাবাব চোখে মুখে উত্তেজনার হাসি ফুটিয়ে তুলে রিপোর্টটা খুলে হীরের সামনে ধরল। হীরটা রিপোর্টের দিকে একবার দৃষ্টিপাত করে শাবাবের পানে চেয়ে বলল, কি এটা? শাবাব চমৎকার হেসে বলল। নিজেই দেখো। হীর উৎসুক নয়নের রিপোর্টটা হাতে তুলে নিয়ে পড়তে লাগলো। খানিক বাদেই তার মুখের রং পাল্টে চোখ জোড়া টলমলিয়ে উঠল অজানা সুখে। বুকের ভেতর শীতল হাওয়া বয়ে গেল। অদ্ভুত উত্তেজনায় তার শরীর কাঁপতে লাগলো। শাবাবের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রিপোর্ট পজিটিভ। শাবাব হেসে উঠে বলল, ইয়েস ম্যাম। আর এই রিপোর্টের পিছেই আমাকে টানা 3 দিন এত সময় ব্যয় করতে হয়েছে। ওনারা বলেছিলেন আরও 3 দিন আগে রিপোর্ট দিবেন, অথচ দেখো 3 দিন আমাদের এইভাবে অপেক্ষা করালো। যাকগে, অ্যাট লাস্ট রিপোর্ট তো আমাদের হাতে। হীর আর কিছু বলতে না পেরে মুখে হাত চেপে কেঁদে উঠে জড়িয়ে ধরল শাবাবকে। শাবাব হীরকে আঁকলে ধরে বলল, নাও উই আর কমপ্লিট হির পাখি, উই আর কমপ্লিট। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি মা হতে চলেছি। কাঁদতে কাঁদতে বলল হীর। শাবাব হীরকে সোজা করে দাঁড় করিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে বলল, থ্যাংক ইউ হির পাখি, থ্যাংক ইউ আমাকে পরিপূর্ণ করার জন্য, থ্যাংক ইউ আমার জীবন আসার জন্য, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য, থ্যাংক ইউ ফর এভরিথিং হির পাখি। হীর ফোপাতে ফোপাতে মিষ্টি হাসল। ফের শাবাবকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে মা হওয়ার পবিত্র সুখ দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে সারা জীবন আগলে রাখার জন্য, আমাকে প্রোটেক্ট করার জন্য। থ্যাংক ইউ ফর এভরিথিং আমার বাবুর বাবাটা। শাবাবও মিষ্টি করে হাসল। ফের হীরকে আরো শক্ত করে জড়িয়ে নিল নিজের। 5 বছর পর ছোট্ট সুহানি বাবার পিঠ ঘেঁষে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। শাবাবও মেয়ের মতো পাশ ফিরে গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে। হীর ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকে বাবা মেয়েকে নাকে তেল দিয়ে ঘুমোতে দেখে দীর্ঘশ্বাস ফেলল। শাড়ির আঁচলটা কাঁধে তুলতে তুলতে এগিয়ে গেল আলমারির দিকে। কোমরে গোছা চাবির গোছাগুলো বের করে আলমারির লক খুলে ভালোভাবে দেখে 3 সেট গয়না বের করলো। এক হাতে গয়নার বক্সগুলো সাবধানে নিয়ে অন্য হাতে আলমারি লক করলো। পেছন মুড়ে মেয়ে বাবাকে আর এক পলক দেখে গয়নার বক্সগুলো নিয়ে গিয়ে ছোট্ট ড্রয়ারটার উপর রাখলো। অতপর শটান হয়ে দাঁড়িয়ে ওয়াল ঘড়িতে সময়ের হদিস চালালো। ঘড়ির ঘন্টার কাঁটাটা ঠিক 7টার উপর স্থির হয়ে আছে। হীর সময়ে চোখ বুলিয়ে 7 বাজ ভাবতে ভাবতে মেয়ের পাশে বসলো। বাবার পিঠের নিচ থেকে মেয়েকে টেনে এনে বালিশে ওঠালো। সুহানি মায়ের হাতে ছোঁয়া পেয়ে নড়ে চড়ে আবারও ঘুম। হীর তার ঘুমন্ত মেয়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। দেখতে ঠিক বাবার মতো হয়েছে মেয়ে, তবে গায়ের রং পেয়েছে বাবা মায়ের দুজনেরই। ভেতর চুবিয়ে উঠিয়েছে তার ছোট্ট পুরীকে। সুহানির মুখের গড়ন ঠিক শাবাবের মতো, তার গভীর দৃষ্টি, টকটকে লাল চোখ, জোড়া ভ্রু মেয়ের। নাজমা বেগম মনে করে বলেছিলেন রিয়াদের নাকি খুব ছোটবেলায় জোড়া ভ্রুয়ের মতো ছিল, বড় হতে হতে তা মিলিয়ে গিয়েছে। সুহানিরও হয়তো বয়স বাড়ার সাথে সাথে মিলিয়ে যাবে। হীর মেয়ের চুলগুলোয় বিলি কাটতে কাটতে কোমল স্বরে ডাকলো, সুহামণি আমার পরিটা এবার ওঠো মা, আর একটু পরে আন্টিমণির বর চলে আসবে তো। সুহামণি যে আম্মুকে বলেছিল সে আন্টিমণির বর দেখবে।
সুহামণি, মা, সুহামণি, মা আমার, মাটা ওঠো ওঠো। মায়ের কোমল স্বরে সুহা নড়ে চড়ে উঠে পিটপিট করে চোখ খুলে তাকালো মায়ের মুখে। মাকে সামনে বসে থাকতে দেখেই হাস্যোজ্জ্বল হয়ে উঠল তার ঘুমন্ত মুখ। লাফ দিয়ে উঠে মায়ের গলা চড়িয়ে ঘুমঘুম কণ্ঠে আধো স্বরে বলল, আন্টিমণি, বর এসেছে মা। হীর মেয়েকে কোলে তুলে নিয়ে আদুরে কণ্ঠে বলল, না মা, আসেনি। তবে সুহামণি আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকলেই আন্টিমণির বর চলে আসবে। তাহলে সুহামণির এখন জলদি জলদি কি করতে হবে? ফ্রেশ হতে হবে। সুহা আনন্দিত স্বরে ফট করে জবাব দিল। হীর মেয়ের কোলে বসিয়ে কপালে চুমু খেয়ে বলল, এই তো আমার সোনামি, কত বুদ্ধি আমার পরিটার। সুহা মায়ের আদর পেয়ে চোখ পিটপিট করে বাবার দিকে তাকালো। মাকে দেখিয়ে বলল, আম্মু, বাবা ঘুমোয়। মেয়ের কথায় হীর পাশ ফিরে একবার শাবাবকে দেখল। মেয়েকে কোল থেকে নামিয়ে বলল, কুম্ভকর্ণ মশাই যে, আর কত ঘুমোবে জান নেই। মা যাও, ওয়াশরুমে গিয়ে ব্রাশ নাও, আম্মু আসছি। মায়ের আদেশ সুহামণি মাথা নেড়ে গুটি গুটি পায়ে দৌড়ে গেল ওয়াশরুমে। হীর উঠেই শাবাবের ওই পাশে চলে গেল। বাবা মেয়ে হয়েছে একদম এক ধাঁচের। বাবাও যা করবে মেয়েও তাই করবে, ঠিক তেমনি মেয়েও যা করবে বাবাও তাই করবে। এই যেমন এখন শাবাবের ঘুমের স্টাইল দেখে মনেই হচ্ছে না সে এখন মেয়ের বাবা, মনে হচ্ছে সুহামণি শুয়ে আছে। হীর ঝুঁকলো খানিকটা, শাবাবের গায়ের উপর হাত রেখে আস্তে আস্তে ডাকতে লাগলো, কিন্তু তার কোনো হুঁশ নেই। হীর গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল, তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে ডাকতে লাগলো, এই যে শুনছো, 7টা কিন্তু বেজে গিয়েছে, এখনো ঘুমোলে কি করে চলবে? ওদিকে বাড়িতে হই হুল্লোড় পড়ে গিয়েছে তোমার নাম ধরে। নেহাল ভাই, আদ্র, মীর ভাইয়া সবাই তোমায় খুঁজছে। কি গো? আরে আবারও ঘুমিয়ে পড়লে? এই ওঠো তো, অনেক হয়েছে। এবার কিন্তু ওরা তোমায় খুঁজে না পেয়ে রুমে এসে হানা দেবে। শাবাব নড়ে চড়ে বারবার ঘুমিয়ে পড়ছে, যা দেখে হীর অতিষ্ঠ হয়ে ডাকা বন্ধ করে দিয়ে উঠে চলে গেল। না জানি মেয়েটা ওয়াশরুমে ঢুকে কি করছে। সেই চিন্তা নিয়ে হীর ওয়াশরুমে ঢুকে দেখল মেয়ে তার ব্রাশ নাগাল পাচ্ছে না দেখে একা একা টুলের উপর উঠছে। হীর চোখ ছোড়া ডিম্বাকৃতি ন্যায় করে ছুটে গিয়ে ধরল মেয়েকে, বকার সুরে বলল, তোমাকে আম্মু বারণ করেছি না, একা একা এভাবে টুলের উপর উঠবে না, এবার বকবে আম্মু। সুহা ঠোঁট উল্টে মায়ের মুখের দিকে তাকালো। ব্রাশ নাগাল না পেয়ে টুল টেনে তার উপরে চড়ে ব্রাশ নামানো তার কাছে নতুন কিছু না, তবে তার মায়ের কাছে নতুন। সে মেয়েকে বারণ করেছে একা একা এসব পাকামো না করতে, পড়ে গিয়ে একটা যাচ্ছে তাই কাণ্ড হবে। কিন্তু শাবাব তার বিপরীত, এখন থেকে মেয়েকে টুলে ওঠা থেকে শুরু করে গাছে ওঠাও শেখাচ্ছে সে, কারণ সে চায় না তার মেয়ে কোনো কাজে অনভিজ্ঞ থাকুক। ছোট থেকে সব কাজে তার একমাত্র মেয়ে পারদর্শী হোক। আম্মু, বাবা বলেছে তো। মেয়ের কথায় হীর কপাল কুঁচকে তাকালো, এক হাতে ব্রাশ করা টুথপেস্ট নামিয়ে চিন্তিত স্বরে বলল, সুহা যেন না চাইতেই কথাটা মুখ ফসকে বলে ফেলেছে। এবার যে মায়ের বকা থেকে তাকে তার বাবাও উদ্ধার করতে পারবে না। সুহা মুখে হাত চেপে চুপটি করে রইল। হীর ব্রাশ তার মুখের কাছে এনে বলল, আম্মু জিজ্ঞেস করছি না কি বলেছে বাবা? আম্মু, আম্মু কি? পুনরায় ঠোঁট উল্টে কাঁদো কাঁদো স্বরে ডাকলো সুহা। হীর ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আম্মু শুনছি তো। আম্মু ক্ষুধা পাইছে। সুহা মুখে আঙ্গুল দিয়ে করুণ চেহারা করে কথাটা বলল। হীর মেয়ের কথা শুনে বেদিব্যস্ত হয়ে পড়ল। 2 সেকেন্ডে জেরা বাদে দিয়ে মেয়েকে নিচের দিকে ঘুরিয়ে কোমল স্বরে বলল, এই তো মা, আমরা ব্রাশ করেই নাস্তা করব। সুহা আর কিছু বলল না। হীর তার হাতে ব্রাশ দিতেই সে অভিজ্ঞর মতো আয়নার দিকে ফিরে একা একাই ব্রাশ করতে লাগলো। হীর মেয়ের দিকে থেকে দৃষ্টি ফিরিয়ে রুমের দিকে দেখলো একবার। শাবাব এখনো যে উঠছে না, এবার আর তাকে ভালোভাবে ডাকা যাবে না, তার মতো করেই তাকে উঠাতে হবে। সুহার ব্রাশ করা শেষ হতেই মা মেয়ে দুজনে পরিকল্পনা করে শাবাবের ঘুম ভাঙাতে গেল। হীর হাতে করে 1 গ্লাস জল নিল আর সুহা বিছানায় উঠে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। হীর আচমকা গ্লাস ভর্তি জল শাবাবের মুখে ঢেলে দিতেই শাবাব ঘুমের ঘোরে চেঁচিয়ে উঠে ধরপড়িয়ে উঠে বসলো, আর সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে হাসতে হাসতে হাততালি দিতে লাগলো সুহা। শাবাব বোবা চোখে মা মেয়েকে দেখে চলেছে, একবার হীরকে দেখছে তো একবার সুহাকে দেখছে। কাকে কি বলবে সে যেন কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। হা করে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো সে।
এরই মাঝে চোখে সানগ্লাস এঁটে একদম পরিপাটি হয়ে ঘরে ঢুকলো ছোট্ট অভি। অভি সানিয়া আর নেহালের একমাত্র ছেলে, ঠিক 5 বছর পর। এখনই তার ভেতরে নায়ক নায়ক ভাব, সবকিছুতে পরিপাটি থাকা চাই তার। কোনো উশৃঙ্খলা যেন তার চোখের বিষ। সে এসেছে মূলত সুহাকে নিতে। এ বাড়িতে এলে সে তার বোনকে ছাড়া এক মুহূর্তও থাকে না। সুহা তার একমাত্র কলিজার বোন। সুহার জন্য অভি বাবু যেন সব করতে পারে। অভিকে আসতে দেখে সুহা নেমে পড়ল বিছানায়। অভির হাত টেনে বিছানার পাশে এনে তার বাবাকে দেখিয়ে হাসতে হাসতে বলল, ভাইয়া দেখো, বাবা বাবা। অভি শাবাবকে এমন দশায় দেখে এক টানে চোখ থেকে সানগ্লাস খুলে ফেলল। শাবাবকে সাত সকালে কাক ভেজা অবস্থায় দেখে তার হাসির ফোয়ারা উঠল। হাসতে হাসতে পেট চেপে ধরে বলল, শাবাব আর চোখে হীরের দিকে তাকালো। হীর হাসতে হাসতে পেট চেপে বসে পড়ল শাবাবের পাশে। মেয়ের সামনে শাবাব না পারছে রাখতে আর না পারছে হাসতে। অবশেষে হীর কোনো মতে হাসির বেগ চাপিয়ে সুহা আর অভির উদ্দেশ্যে বলল, সোহামণি, অভিবাবু, দুজনে এবার নিচে যাও, আমি আসছি। সোজা নিচে গিয়ে ডাইনিং এ বসবে, এদিক ওদিক কোথাও ছুটবে না। আমি আসছি, যাও তোমরা। অতি মাথা কাত করে হীরের দরজা পালট করে সুহাকে নিয়ে নিচে চলে গেল। তারা যেতেই হীর উঠে দাঁড়ালো, শাবাবের উদ্দেশ্যে বলল। হীর কথাগুলো বলতে বলতে গয়নার বক্সগুলো হাতে তুলে নিয়ে দরজার দিকে এগোতেই হাওয়ার বেগে ছুটে এসে তার পথ আটকালো শাবাব। পেছন ঘুরে দরজাটা চাপিয়ে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমার শাস্তি তো আমায় দিয়ে দিলে, এবার নিজের শাস্তিটার জন্য প্রস্তুত হও হীর পাখি। শাবাবের কথাই হীর চোখ দুটো বড় বড় করে আমতা আমতা করে বলল। নিজের শাস্তি মানে? আমি আবার কি করলাম শুনি? শাবাব আচমকা হীরের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল। কি করলে জানো না? কি করলে? হীর চমকে উঠে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল সে। কি কি করছো? কেউ এসে পড়বে। আসলে আসুক, ভয় পাই নাকি আমি? নিজের বউকেই তো ধরেছি। ছাড়ো তো, একে তো বিয়ে ভারী ভরা মানুষজন, আর তার উপর তুমি দরজা চাপিয়ে। শ্শ্, একদম চুপ। এখন কোনো কথা হবে না, শুধু রোমান্স হবে। হীরের বুকের ভিতর ধক করে উঠল, মুখ হাঁ করে বলল, নির্ঘাত মাথাটা পুরোপুরি গেছে তোমার। ছাড়ো বলছি, সোহামণি এসে পড়বে কিন্তু। সুহামণি এখন ভুলেও এ ঘরে আসবে না। আমার মেয়েকে আমি ভালো করে চিনি। বাবা, আচমকা দরজা খোলার শব্দ পেয়ে আসার সাথে সাথে সুহার গলাও ভেসে এলো। সুহার গলা পেয়ে শাবাব হীরকে মুহূর্তেই ছেড়ে দিয়ে ছিটকে পড়ল 10 হাত দূরে। হীর চোখ বড় বড় করে মেয়ের পানে তাকালো। মনে মনে শাবাবকে 2-4টে বকা দিয়ে দ্রুত গিয়ে ঠোঁটের পাশে দাঁড়ালো। বাবা মায়ের এমন মুহূর্তের মানে কি সুহার বোধগম্য না হলেও সে ফট করে এক অদ্ভুত কথা বলে ফেলল। বাবা, তোমরা রোমান্স করছিলে? বলছি না সোজা ডাইনিং এ গিয়ে বসবে, আবার চলে এলে কেন? সুহা মায়ের বড় বড় পায়ের সাথে পা মেলাতে মেলাতে বলল, তুমি আসছিলে না তাই। তাই আবার চলে এলে? হ্যাঁ আম্মু, বাবা খাবে না? হ্যাঁ খাবে তো, বাবা ফ্রেশ হয়ে আসছে। মা মেয়ের কথা কিছু দূর যেতেই মিলিয়ে গেল। শাবাব যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুকে হাত দিয়ে চেপে বিড়বিড় করে বলল, মেয়ে তো আমার থেকেও এক ধাপ এগিয়ে। আজ রোজ আর আদ্রিকের বিয়ে। সেই আমেজেই পুরো বাড়ি হয়ে উঠেছে রাজপ্রাসাদ। রোজের বিয়েতে হীর কোনো কমতি রাখবে না বলেই সব কিছুই সাজিয়েছে নিজের মনের মতো। হীর ভুলে গিয়েছে রোজ তার মনির মেয়ে। সে রোজকে নিজের ছোট বোনের চেয়েও বেশি ভালোবেসে আগলে রেখেছে। এই 5 বছরে হীর একজন পরিপূর্ণ মা এবং দায়িত্বশীল এক নারীতে পরিণত হয়েছে। এই গোটা সংসারটা সে গত 5 বছর যাবৎ নিজে একা হাতে সামলেছে। রাজমা বেগমকে এখন সে ভুল করেও রান্নাঘরে পা রাখতে দেয় না। সবটা সে নিজের হাতে করে। নাজমা বেগমও যেন সব ভার হীরকে দিয়ে সন্তুষ্ট। হীর যে সবকিছুতে তার চেয়েও বেশি অভিজ্ঞ আর পারদর্শী। একা হাতে 10 দিক সামলানোই এখন তার কর্তব্য। বর এসেছে হুল্লোড় করে ছেলেমেয়েরা সব ছুটে গেল গেটের কাছে। বাবার বিশাল হাতের মুঠোয় সুহার ছোট্ট হাতখানা শক্ত হয়ে আটকে আছে। সে বাবার সাথে বড় বড় ধাপ ফেলে বর দেখতে যাচ্ছে। পেছন পেছন অভিও আসছে তার বাবার সাথে। বরকে ভিতরে প্রবেশ করানো হলে সুহা আর অভি ছুটে গিয়ে বরের হাত ধরে দাঁড়ায়। আকস্মিক কোথা থেকে কারা এসে আদ্রিকের হাত ধরে প্রথম বুঝতে পারে না আদ্রিক। পরক্ষণেই নতমুখে দুজনকে দেখে মুচকি হাসে। সুহা এবং অভিও তার ন্যায় হাসে। বরকে তার আসনে এনে বসালো সবাই। এত মানুষের ভিড়ে সুহা আর অভিকে নিয়ে আসার স্বভাব। সে বাসার ভিতরে এসে ড্রয়িং রুমে কয়েকজন পরিচিত মেহমানদের মাঝে 2 জনকে বসিয়ে দিয়ে যায়।
সেখানে অভির দাদির সাথে বসেছিলেন আদ্রিকের মা। ভদ্রমহিলাকে মাসখানিকের মাঝে বেশ কয়েকবার দেখেছে সুহা, তাই চোখ পিটপিট করে তাকে দেখতে দেখতে তার কাছে এগিয়ে গেল। তার পাশে বসতে বসতে বলল, তুমি নানুমণি? সুহার প্রশ্নে ভদ্রমহিলা মুচকি হেসে তাকায়। সুহার গাল টেনে বলে, না সোনা, আমি তোমার দাদুমণি। সুহা কারোর সাথে ভাব জমাচ্ছে দেখে বেশ আগ্রহ নিয়ে এগিয়ে গেল অভি। সুভার পাশে বসতে বসতে ভদ্রমহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। ভদ্রমহিলা চুপ থেকে কিছুক্ষণ পর আবারও বলে, না সোনা, আমি তোমার দাদুমণি। ভদ্রমহিলা চুপ থেকে কিছুক্ষণ পর আবারও বললেন। ভদ্রমহিলার ফের একই জবাবে অভি ভ্রু কুচকে তাকালো। সুহা তার রোগ বুঝতে না পেরে হেসে উঠল। অভি ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকার মাঝে ভদ্রমহিলা আবারও বলে উঠলেন, না সোনা, আমি তোমার দাদুমণি। সুহা এবার খিলখিল করে হেসে উঠল, কিন্তু অভির বিস্ময় কিছুতেই কাটছে না। অভি ভ্রু কুচকে তার দিকে চেয়েই রইল। ভদ্রমহিলা অভিকে এভাবে চেয়ে থাকতে দেখে ভাবুক কণ্ঠে বললেন, তোমার নামটা যেন কি? অভি ভ্রু কুচকেই জবাব দিল। ভদ্রমহিলা দাঁত কেলিয়ে হাসলেন। অভির গাল টেনে বললেন, বেশ সুন্দর নাম। ভদ্রমহিলা অভির গাল থেকে হাত সরাতেই অভি নিজের গালে হাত বুলালো। এর অর্থ সে গাল টানা একদম পছন্দ করে না। ভদ্রমহিলা হেসে আবার চুপ হয়ে গেলেন। বেশ খানিক সময় পেরোতে পুনরায় অভিকে একই প্রশ্ন করলেন, তোমার নামটা যেন কি? অভি এবার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। ঠোঁট থেকে নেমে দাঁড়িয়ে কোমরে হাত চেপে বিরক্ত কণ্ঠে বলল। ভদ্রমহিলা দাঁত কেলিয়ে হেসে জবাব দিল, বেশ সুন্দর নাম। অভি কপাল কুঁচকে ভদ্রমহিলাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মহিলার সমস্যা কি? এক কথা বারবার কেন বলছে? ভদ্রমহিলা এবার অভিকে ছেড়ে সুহাকে নিয়ে পড়ল। সুহা সোফার উপর ভর দিয়ে দুগালে হাত দিয়ে ভদ্রমহিলার দিকে উৎসুক দৃষ্টি নিক্ষেপ করে আছে। ভদ্রমহিলা এক এক করে মোট 7 বার উহার নাম জিজ্ঞেস করছে, আর সুহাও খিলখিল করে হাসতে হাসতে জবাব দিচ্ছে, আমার নাম সুহামণি। আলহামদুলিল্লাহ। টানা 70টা পর্ব সম্পন্ন করে ভালোবাসার লম্বা সফর শেষ করলাম। শেষ পর্বটা যখন লিখছিলাম তখন ভীষণ দুঃখ হচ্ছিল। এই ভেবে প্রিয় উপন্যাসটা এখানেই সমাপ্ত করতে হবে। প্রিয় চরিত্রগুলো নিয়ে আর লেখা হবে না এই ভেবে। তবে দুঃখ হলেও কি করার, শুরু যখন করেছি শেষ তো করতেই হবে। আর প্রিয় পাঠকদের বিষয় নতুন করে কি বলবো, যত বলবো ততই কম। আমার প্রতিটা পাঠক আজ তো একটা ভালোবাসা, যাদের প্রত্যেককেই মন থেকে ভীষণ ভালোবাসি আমি। সবাই আমাকে নতুন সাপোর্ট করেছেন, সবাই আমাকে খুব সাপোর্ট করেছেন, আর বিশেষ কয়েকজন অবশ্যই আছেন, তাদের প্রতি 2 গুণ বেশি ভালোবাসা। পরিশেষে এটা বলবো, আমায় সবসময় এভাবেই ভালোবাসুন আর সাপোর্ট করুন। সবাইকে ভালোবাসা, ধন্যবাদ।